সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমিও ভগবানের অশেষ কৃপা, তোমাদের আশীর্বাদে ভালো আছি, নিরাপদে আছি, সুস্থ আছি। অনলাইন শিক্ষা কার্যক্রমে, অনলাইন ক্লাসে মৌলানা আসাদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে গত ক্লাসে দ্রাব্যতা সম্পর্কে নিয়েছি। সেই টপিকসটি মূলত আমাদের রসায়ন, এই টপিকসটি মূলত আমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন একাদশ শ্রেণীর অধ্যায় দ্বিতীয় গুণগত রসায়নের টপিকস। ধারাবাহিকভাবে বিগত কয়েকটি ক্লাস আমি গুণগত রসায়নের নিয়েছি। আজকেও ধারাবাহিক পর্যালোচনার ভিত্তিতে আমি গতদিন দ্রাব্যতা সম্পর্কে, দ্রাব্যতা কি, কোন দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা হয়, আসলে একটা দ্রবণের মধ্যে কতটুকু সর্বোচ্চ দ্রব্য দ্রবীভূত হয়, সেই প্রেক্ষিতে আমরা দ্রাব্যতা বুঝিয়েছি। অর্থাৎ আমি আবার যদি একটু বলি যে দ্রাব্যতাটা বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক বা 1 লিটার পানি পানিতে সর্বোচ্চ যতটুকু দ্রব্য দ্রবীভূত হয়ে যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা, সেটাকেই বলা হয় মূলত দ্রাব্যতা। আচ্ছা, আমরা দ্রাব্যতা সম্পর্কে জানলাম। এই দ্রাব্যতা বিষয়টা বোঝানোর পর আমরা বলছিলাম যে দ্রাব্যতার সূত্র আমি গতদিন আলোচনা করেছি। আজকে সূত্র সাপেক্ষে অঙ্ক আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য, অঙ্কর সাপেক্ষে। তারপরে আমাদের আজকে দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, আমরা এক নাম্বারটা হচ্ছে কি, আমাদের দ্রাব্যতা নির্ভর করে দ্রবের প্রকৃতির উপর, দ্রবের প্রকৃতির উপর। 2 নম্বরটা হচ্ছে দ্রাবকের প্রকৃতির। 3 নম্বরটা হচ্ছে আমাদের তাপমাত্রা। এই 3টা বিষয়ের উপর নির্ভর করে আমাদের দ্রাব্যতা হেরফের হতে পারে বা দ্রাব্যতার মানের পরিবর্তন হতে পারে। এখন এই যে আমাদের 3টা বিষয়, যে দ্রবের প্রকৃতি আসলে জিনিসটা কি, এখানে আমরা দ্রবের প্রকৃতি বলতে আয়নিক যে লবণগুলো রয়েছে সেইগুলোর আমাদের তাপমাত্রা ভিত্তিতে, অর্থাৎ আমি যদি বলি একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমার কোনো দ্রব্য রয়েছে, মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 মিলিলিটার, 100 না হয় 1000 মিলিলিটার বা 1 লিটার, বাকি 1 লিটার পানিতে, আমরা এখন তবে প্রকৃতি বোঝাবো যে কি, যে আমরা 100 মিলিলিটার বা 1 লিটার পানিতে দেখা গেছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম আয়োডাইড দ্রবীভূত হয়। পটাশিয়াম আয়োডাইড দ্রবীভূত হয় 1500 গ্রাম। তেমনি দেখা গেছে যে সোডিয়াম সালফেট যদি দেখি, সোডিয়াম সালফেট যদি দেখি, সে দ্রবীভূত হয়, দেখা গেছে যে সে 500 গ্রাম। তারপরে যদি আমি সোডিয়াম ক্লোরাইড লবণ দেখি, তাহলে সোডিয়াম ক্লোরাইড লবণ যদি দেখি 1 লিটার পানিতে বা 1000 মিলিলিটার পানিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমাদের যে 363 গ্রাম, এগুলো কি 1 লিটার পানিতে নির্দিষ্ট পরিমাণ, তারা গ্রাম পরিমাণ নিলে মেপে এতটুকু দ্রব্য দ্রবীভূত হতে পারে। কেন দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে, আমরা এই যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলো এরা একই তাপমাত্রায় কিন্তু ভিন্ন ভিন্ন মানের হয়েছে। এটার কারণ হচ্ছে একটা যৌগ যখন আয়নিক থাকে, আমরা জানি যে আয়নিক যৌগ কি ধাতু অধাতু মিলে হয়। একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন হয় তার নাম হলো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন বিশিষ্ট যে যৌগগুলো থাকবে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় মূলত আমাদের আয়নিক যৌগ। আয়নিক যৌগ বেশিরভাগই লবণ প্রকৃতির হয়।
এখন বিষয়টা হচ্ছে এই যে লবণগুলো এরা দেখা গেছে যে দ্রাব্যতা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা ভিন্ন মানের হয়। ভিন্ন মানের হওয়ার প্রধান কারণ হলো যে আন্তঃনৈবিক শক্তি একটা বিষয় রয়েছে। আমরা জানি যে আন্তঃনৈবিক শক্তি কি, একটি পদার্থ যে পরমাণুগুলো দ্বারা গঠিত তখন সেই পদার্থের মধ্যে বিভিন্ন অণু রয়েছে। এই অণুগুলোর মধ্যে অভ্যন্তরীণ যে পরস্পরের সাথে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থেকে যৌগ গঠিত হয় তার নাম হলো আন্তঃনৈবিক শক্তি। অর্থাৎ আমরা একটা পদার্থের অণুগুলোর মধ্যে পরস্পর যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়ে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় আন্তঃনৈবিক শক্তি। আমরা জানি পদার্থ স্থির অবস্থা থাকে, কঠিন থাকে, তরল থাকে, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ অবস্থা থাকে। কঠিন যখন হয় তখন আন্তঃনৈবিক শক্তি কি হয়? বেশি থাকে। এই আন্তঃনৈবিক শক্তির পার্থক্যের কারণেও আমাদের বস্তু কঠিন, তরল, গ্যাসীয় হতে পারে। এখানে আমি এইগুলোর আমাদের দ্রাব্যতা কার বেশি কার কম সেই জিনিসটা আর একটু ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপর। সেই বিষয়টা হচ্ছে মূলত আমরা যে তাদের মধ্যে আমরা যদি দেখি, একটা হচ্ছে আমরা যদি তোমরা লিখে রাখবা যে ক্যালাস কাকে বলে। ক্যালাস বিষয়টা কি? ক্যালাস কাকে বলে? ক্যালাস জিনিসটা কি? ক্যালাসটা হচ্ছে মূলত আয়নিক যৌগের যৌগগুলো বিশেষ করে ক্যালাস গঠন করবে। আমরা ক্যালাস বলতে বোঝায় যে কোনো যৌগের বা আয়নিক যৌগের বিপরীত দুটি আদান, কোনো আয়নিক যৌগের বিপরীত দুটি আদান পরস্পর সাথে যুক্ত হয়ে ত্রিমাত্রিক জ্যামিতিক কঠিন দানাদার গঠনকে বলা হয় ক্যালাস। তাহলে আমরা কি বুঝলাম যে ক্যালাস জিনিসটা কি? আমরা আয়নিক যৌগের বিপরীত দুটি আদান পরস্পরের সাথে যুক্ত হয়ে ত্রিমাত্রিক জ্যামিতিক কঠিন দানাদার গঠনকে বলা হয় ক্যালাস। আমরা এই যে ক্যালাস মনে করো, সোডিয়াম কি দুইটা বিপরীত আদান, সোডিয়াম প্লাস আর কি ক্লোরিন মাইনাস, দুইটা মিলে হয় সোডিয়াম ক্লোরাইড। তাহলে কি লেড 2+ আর কি হবে SO4 2-, দুইটা বিপরীত আদান পরস্পরের সাথে মিলে লেড সালফেট, এগুলো কি আয়নিক লবণ হতে পারে। এই লবণগুলো বিপরীত আদান যুক্ত হয়ে কঠিন গঠন করে কঠিন দানাদার জ্যামিতিক গঠনকে বলা হয় আমরা ক্যালাস। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের আমরা যদি যে খাবার লবণ আমরা খাই সেই ক্ষেত্রে দেখবা যে সোডিয়াম ক্লোরাইড যখন লবণটা হয় সেটা একটা ক্যালাস আকারে থাকে। ক্যালাসটা কি? মনে করো এটা একটা পুরা একটা লবণের একটা আমি দানা বিবেচনা করলাম, একটা ক্যালাস। তাহলে কি এই ক্যালাসে আমরা এই যে অক্ষ বরাবর এটা কি এক্স অক্ষ বরাবর, এখানে কি ওয়াই অক্ষ বরাবর, আরটা কি এভাবে রয়েছে। তাহলে তিনটাই এখানে অক্ষ থাকে। তিনটা অক্ষ আমি যদি আরেকটু চিন্তা করি, দেখো যে এই যে ত্রিমাত্রিক দানাতারে এই যে এভাবে দুইটা অক্ষ, আরটা কি এইভাবে থাকবে। অর্থাৎ তিনটা অক্ষ থাকলে তাকে বলা হয় ত্রিমাত্রিক। এই জন্য ত্রিমাত্রিক দানাতার কঠিন গঠনকে বলা হয় ক্যালাস। যাক, আমরা ক্যালাসটা বুঝে গেলাম। এই যৌগের দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে আমরা বললাম যে আমরা দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হয়। এর আগে দ্রাবকের প্রকৃতি আর তাপমাত্রা বোঝানোর আগে আমরা দুটি জিনিস ক্লিয়ার করতে চাই। একটা হচ্ছে ক্যালাস শক্তি, আর একটা কি, আর একটা হচ্ছে লেটিস শক্তি, একটা হচ্ছে হাইড্রোজেন শক্তি। আমরা লেটিস শক্তি জিনিসটা কি? লেটিস শক্তি, তাহলে লেটিস শক্তি জিনিসটা কি? আরেকটা হচ্ছে হাইড্রোজেন শক্তি। দুইটা বিষয় ক্লিয়ার হলে আমরা কিভাবে দ্রাব্যতা হয় সেটা একটু সহজে বুঝতে পারবো। লেটিস শক্তি কাকে বলে? আমরা যদি বলি দুটি অসীম দূরত্বের বিপরীত দুটি আদান, অসীম দূরত্বের বিপরীত দুটি আদান পরস্পরের সাথে যুক্ত হয়ে কঠিন ক্যালাস আকার যখন গঠন করে তখন তার মধ্যে হলে আবার আমরা যে ক্যালাস লেটিস শক্তিটা কি? যে অসীম দূরত্বের বিপরীত দুটি আদান পরস্পরের সাথে যুক্ত হয়ে কঠিন গঠন সৃষ্টির সময় কিছু তাপশক্তি শোষণ করা লাগে, কিছু তাপশক্তি মুক্ত করার প্রয়োজন পড়ে, সেই শক্তিটাকে বলা হয় তার লেটিস শক্তি।
কোনো লেটিস শক্তি যৌগের যদি বেশি হয়, কোনো যৌগের যদি লেটিস শক্তির মান বেশি হয়, তাহলে তারা পানিতে দ্রবীভূত হতে চাবে না। কেন? কারণ আমরা জানি যে লেটিস শক্তি হচ্ছে বিপরীত দুটি আধান একত্রে যুক্ত হয়ে কঠিন দানাদার গঠন তৈরি করে। কঠিন দানাদার গঠনের শক্তি যদি বেশি থাকে পানিতে দ্রবীভূত হওয়ার চেয়ে, তাহলে সে পানিতে দ্রবীভূত হবে না। অর্থাৎ লেটিস শক্তি বিষয়টা কি, বিপরীত দুটি আধান পরস্পর যুক্ত হয়ে আমাদের একটা কেলার জালিকা তৈরি করবে, যেখানে কঠিন সৃষ্টি থাকবে, কঠিন গঠন সৃষ্টি হবে। তখন তাদেরকে আমরা বলি যে 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 একটা শক্তি থাকবে শোষণ করে, মানে দুটা আয়ন যখন একে অপরের সাথে যুক্ত হয় তখন তারা প্রথমে শক্তি শোষণ করে নেয়, ফলে লেটিস জালিকা তৈরি হয় এবং কঠিন দানাদার গঠন তৈরি হয়। এই শক্তিটাকে বলা হয় মূলত আমাদের লেটিস শক্তি। তাহলে আমরা যদি বলি লেড সালফেট 2+ আরেকটা কি SO4 2- দুটা বিপরীত দুটা আধান লেড সালফেট যখন গঠিত হয় তখন তারা সলিড হয়, তখন তাদেরকে বলা হয় আমাদের যে একে অপরের সাথে যখন যুক্ত হয় তখন তারা তাপ শোষণ করে নেয় এবং লেটিসটা বাঁধতে অনেক শক্তি লাগবে, তখন তাকে বলা হয় লেটিস শক্তি। আচ্ছা, এখন আসো আর একটা বিষয়, হাইড্রেশন শক্তি। হাইড্রেশন শক্তি, হাইড্রেশন শক্তি আবার জিনিসটা কি? হাইড্রেশন শক্তি বলতে অর্থাৎ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা, সেটি হচ্ছে মূলত হাইড্রেশন শক্তি। আমি যদি বলি কোনো আয়নিক যৌগ অর্থাৎ বিপরীত দুটি আধান পানিতে যুক্ত হওয়ার জন্য যে পরিমাণ শক্তি নির্গত করতে হয় তাকে বলা হয় ওই যৌগের হাইড্রেশন শক্তি। তোমরা আবার খাতার মধ্যে লিখে রাখো যে হাইড্রেশন শক্তিটা কি, যে একটা আয়নিক লবণ বিপরীত দুটি আধান, একটা আয়নিক যৌগের বিপরীত দুটি আধান পানিতে যুক্ত হওয়ার জন্য কিছু শক্তি নির্গত করে, সেই শক্তিটাকে বলা হইতেছে যে কি হাইড্রেশন শক্তি। কোনো যৌগের যদি হাইড্রেশন শক্তি বেশি হয় তাহলে সে পানিতে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, একটা যদি মনে হলো লবণটা আমি দিলাম, লেড সালফেট যৌগ পানিতে অদ্রবণীয় কেন? প্রশ্ন আসলো যে লেড সালফেট পানিতে অদ্রবণীয় কেন, ব্যাখ্যা করো। লেড সালফেট অথবা পটাশিয়াম আয়োডাইড অথবা বিভিন্ন লবণ দিয়ে বলতে পারো পানিতে কেন তারা অদ্রবণীয়। অথবা প্রশ্ন আসতে পারে সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়, কিন্তু সিলভার ফ্লোরাইড পানিতে অদ্রবণীয় কেন? অদ্রবণীয় কেন, ব্যাখ্যা করো। প্রশ্ন আসলো, তাহলে আমরা কিভাবে উত্তর দিব যে দুইটা যৌগে আয়নিক লবণ, কিন্তু একজন পানিতে দ্রবীভূত হয় আর একটা লবণকে পানিতে দ্রবীভূত হয় না। কারণ কি? কারণটা হচ্ছে যে এদের মধ্যে লেটিস শক্তির মান ভিন্ন রয়েছে, হাইড্রেশন শক্তির মান ভিন্ন রয়েছে। আমরা বলবো যে যৌগে লেটিস শক্তির মান বেশি তারা পানিতে দ্রবীভূত হবে না, যে যৌগ লেটিস শক্তির মান কম হাইড্রেশন শক্তির মান বেশি তারা পানিতে দ্রবীভূত হবে। অর্থাৎ আমরা এখানে যাচ্ছি যে সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত না হওয়ার কারণ হচ্ছে তার লেটিস শক্তির মান বেশি, হাইড্রেশন শক্তির মান কম, তাই সে পানিতে দ্রবীভূত হবে না। আর হাইড্রেশন শক্তিটি হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতা। সিলভার ফ্লোরাইড যে যৌগটা আছে তার কি হাইড্রেশন শক্তির মান বেশি, লেটিস শক্তির মান কম, তাই তারা পানিতে দ্রবীভূত হয়, এই জন্য তারা পানিতে দ্রবণীয় হয়। তাহলে আমরা কোনো যৌগ পানিতে দ্রবীভূত বা দ্রাবকে দ্রবীভূত হবে কিনা দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা কি লেটিস শক্তি আর একটা কি হাইড্রেশন শক্তি। এই বিষয়টা খেয়াল করলে আমরা উত্তরটা সাজায় লিখতে পারবো। এখন আসো দ্রাব্যতার আরেকটা প্রকৃতি রয়েছে, সেটা হচ্ছে কি দ্রাব্যতার আরেকটা রয়েছে মানে দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি 2 নম্বরটা কি দ্রাবকের প্রকৃতি। তাহলে দ্রাবকের প্রকৃতি মানে কি, একটা কথা আছে, প্রশ্ন আসে তোমাদের, লাইক ডিজলভ লাইক বলতে কি বুঝো? বলতে কি লাইক ডিজলভ লাইক বলতে কি বুঝো? তাহলে প্রশ্নটা কি লাইক ডিজলভ লাইক বলতে কি বুঝো? দ্রাবক আমাদের দুই ধরনের হতে পারে, একটা পোলার দ্রাবক হতে পারে, অপোলার দ্রাবক হতে পারে। আমরা লাইক ডিজলভ লাইক অর্থ হচ্ছে দ্রবীভূত হওয়ার মতো, এটা কি বাংলা হচ্ছে দ্রবীভূত হওয়ার মতো। এখন লাইক ডিজলভ লাইক 2 মার্কের অনুধাবন প্রশ্ন আসে, এটা বলতে আমরা কি বুঝবো? বুঝতে গেলে প্রথমে আমরা চিন্তা করতে হবে যে আমরা দ্রাবক হচ্ছে 2 ধরনের, একটা পোলার একটা অপোলার। তাহলে পোলার যৌগ কাকে বলে? যে সকল যৌগ দুটি বিপরীত প্রান্ত থাকবে, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থাকবে একটা অণুতে, একটা অণুর 2টা পরমাণুর মধ্যে একদিকে ধনাত্মক প্রান্ত থাকবে
আর এদিকে ঋণাত্মক প্রান্ত থাকবে, তাদেরকে বলা পোলার যৌগ। অর্থাৎ একটা যৌগের সমযোজী যৌগের যদি আমি চিন্তা করি, একটা একদিকে কি ডেল মাইনাস আর একটা কি ডেল্টা প্লাস সৃষ্টি হয়, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এক প্রান্তে আংশিক ঋণাত্মক আরেক প্রান্তে আংশিক ধনাত্মক আদান সৃষ্টি করলে তাকে বলা হয় পোলার যৌগ। তাহলে আয়নিক যৌগ যতগুলো আছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এরা কি পোলার, শক্তিশালী পোলার যৌগ। অর্থাৎ এরা পোলার যৌগ। আমি যদি পানি নিই, পানির ক্ষেত্রে কি একটা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে, এই ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকার কারণে সে পোলার কি পোলার দ্রাবক, সে কি পোলার দ্রাবক। যেহেতু সে পোলার দ্রাবক, তাহলে আমরা পোলার যৌগ সেখানে দ্রবীভূত হবে। অর্থাৎ লাইক বলতে বোঝায় দ্রবীভূত হওয়ার মতো। অর্থাৎ যে পোলার সে পোলার, যে পোলার যৌগ পোলার দ্রবক সে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, যে অপোলার দ্রাবক সে অপোলার যৌগ দ্রবীভূত করবে। অর্থাৎ আমরা পোলার যৌগ পোলার দ্রাবকে, আর যদি আমি মনে করো অপোলার কিছু বলি, যে অপোলার যৌগ যারা মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, এরা কি অপোলার। আমাদের ইথার একটা অপোলার দ্রাবক, এরা কি ইথার একটা অপোলার দ্রাবক। এই অপোলার দ্রাবকের মধ্যে, অর্থাৎ যে যৌগের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে এক প্রান্তে আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় না, তাকে বলা হয় কি অপোলার যৌগ। অপোলার দ্রাবক অপোলার দ্রবকে দ্রবীভূত করতে পারবে, এই জন্য এটাকে বলা হয় লাইক যৌগ। বিষয়টা ক্লিয়ার? আমরা বইয়ের সাপেক্ষে দেখব কোনগুলো পোলার যৌগ, আর পোলার দ্রাবক হচ্ছে পানি। অপোলার দ্রাবক মনে করি ইথার, আর অপোলার যৌগ অপোলার দ্রবক কোনগুলো, সেগুলো আমরা লাইকের মতো ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, আর অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। সেটা হচ্ছে দ্রাব্যতার বিষয়। অর্থাৎ দ্রাব্যতা একটা যৌগ এমনি দ্রবীভূত হবে না, অপোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না, আবার অপোলার পোলার দ্রাবকে, আবার পোলার যৌগ পোলার দ্রাবকে কখনো দ্রবীভূত হবে না। এই জন্য দ্রাবকের প্রকৃতির একটা বিষয় আছে, দ্রাবকটা কোন প্রকৃতি, সে কি পোলার না অপোলার, সেটা বিষয়ের ভিত্তির উপর নির্ভর করেও আমরা বলতে হবে যে তার দ্রাব্যতা কি হতে পারে। আচ্ছা, এটাও আমরা বুঝলাম। এরপরে আসো তাপমাত্রা। লাস্টেরটা কি তাপমাত্রা, 3 নম্বরটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা ব্যাখ্যা করতে গেলে আগে দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে, যে একটা বিক্রিয়াটা কোন প্রকৃতির, সেই বিক্রিয়া কি তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া, সেই বিক্রিয়া কি তাপ উৎপাদী না তাপহারী। তাহলে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা বিক্রিয়া জানতে হবে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা কি 2 নম্বরটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আমরা নবম দশম শ্রেণীতেও তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া সম্পর্কে অনেক জেনেছি। আমরা তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে যদি বলি, যে বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন করে, তাকে বলা হয় কি তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়কে তাপ, যখন সে তাপ উৎপাদী বিক্রিয়কে কি তাপ নির্গত করে, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন করার সময় বিক্রিয়ক পদার্থ তাপ নির্গত করে, তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এখন আসো তাপহারী বিক্রিয়া। এটা কি করে, তাপ শোষণ করে, তাহলে তাপ শোষণ করে দেয়। সে কি করে, তাপ শোষণ করে। তো যে বিক্রিয়া তাপ শক্তির শোষণ ঘটে, যে বিক্রিয়া তাপ শক্তি শোষিত হয়, তাকে বলা হয়, অর্থাৎ তাপ শক্তি হারায়, তাকে বলা হয় কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাহলে দুই ধরনের বিক্রিয়ার উপর নির্ভর করেও দ্রাব্যতা আমাদের ডিপেন্ড করে। অর্থাৎ বিষয়টা দেখো, আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়াই, টেম্পারেচার যদি বাড়াই, তাহলে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ায় টেম্পারেচার বাড়ালে যে যৌগগুলো তাপ উৎপাদী দেয়, তারা কি করে, মনে করো আমরা সোডিয়াম সালফেট, এই যে যৌগটা, এটা কি সোডিয়াম সালফেট, এরা তাপ উৎপাদী বিক্রিয়া দেয়। এখন তাপমাত্রা বাড়াইলে বলা হয়েছে দ্রাব্যতা কি হয়, দ্রাব্যতা কি হয়, হ্রাস পায়। তাপমাত্রা বাড়ালে কি হয়, দ্রাব্যতা হ্রাস পায়। কেন হ্রাস পায়, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কেন হ্রাস পায়? তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পাওয়ার মূল কারণ হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আমরা জানি যে বিক্রিয়ক পদার্থগুলো কি করে বিক্রিয়া করে, কি উৎপন্ন করে,
উৎপন্ন করার সময় তাপ ছেড়ে দিলে সে কিন্তু সংঘর্ষের মান তাপ যখন ছেড়ে দিবে, তাপ উৎপাদী বিক্রিয়ক যেহেতু তাপ নির্গত করে, তখন তাপমাত্রা বাড়ালে বিক্রিয়কগুলো তাপ নির্গত করে দিবে, তখন সে তাপমাত্রা ছেড়ে দিবে, ফলে তার দ্রাব্যতার পরিমাণ কমে যাবে, অর্থাৎ এখানে দ্রাব্যতা হ্রাস পাবে। আমি যদি যাই তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কি হয়? বাড়ে। দ্রাব্যতা বাড়ে বলো। কেন দ্রাব্যতা বাড়ে? কারণ তাপহারী বিক্রিয়া যারা দেয় তারা মূলত বিক্রিয়ক যে কণাগুলো থাকবে, অণুগুলো থাকবে, তারা বিক্রিয়ক থেকে উৎপন্ন হওয়ার সময় তাপ নিজে শোষণ করবে। শোষণ করার ফলে কণাগুলোর মধ্যে বিক্রিয়ার হার বাড়তে থাকবে, সংঘর্ষ বাড়তে থাকবে, ফলে তারা দ্রুত দ্রবণীয় হয়ে আয়ন পৃথক হয়ে যাবে। অর্থাৎ নিচে কণাগুলো তাপ শোষণ করে নিতে পারে বিক্রিয়ক, যা দ্রাব্যতা হবে, ফলে তার দ্রাব্যতা বেড়ে যায়। এখন আমি যদি একটু গ্রাফিক্যালি দেখি বিষয়টা, তাহলে আমরা x অক্ষ বরাবর তাপমাত্রা, y অক্ষ বরাবর দ্রাব্যতা যদি নেই, তাহলে দেখব যে কিছু লবণ আছে মনে করো দ্রাব্যতা তাপমাত্রা বাড়ার সাথে সাথে কি হয়? দ্রাব্যতা কি বাড়তে থাকে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়তে থাকে। তাহলে কোন পদার্থ তাপমাত্রা বাড়ার সাথে, যে সকল যৌগ আমাদের দেখবা বইয়ের মধ্যে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এই যৌগ কি মানে আমাদের তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়তে থাকে, তারা তাপহারী বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয়? তাপহারী বিক্রিয়া দেয়। অপরদিকে আমরা দেখব যে কিছু আছে আমাদের, আমাদের যৌগ আছে যারা আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া দেয়। এদিকে যদি তাপমাত্রা ধরি, তাহলে দেখা গেছে যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা হ্রাস পায়। মানে সোডিয়াম সালফেট একটা যৌগ আছে, তারপরে আছে মনে করো আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা হ্রাস পায়। কেন হ্রাস পায় বলছিলাম? তাপ তারা ছেড়ে দেয়, ফলে বিক্রিয়কের সংঘর্ষ, বিক্রিয়ার হার সবগুলো কমে যায়, ফলে দ্রাব্যতা হ্রাস পেতে থাকে। এভাবে আমাদের তাপহারী বিক্রিয়ার সাপেক্ষ দ্রাব্যতা আমরা দেখতে পারি যে কোন সময় দ্রাব্যতা বাড়ে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেগুলো তাপ উৎপাদী বিক্রিয়া যে সকল দ্রব্য দিব তারা দ্রাব্যতা হ্রাস পাবে, আর যারা তাপহারী বিক্রিয়া দেয় তারা দ্রাব্যতা কি পাবে? আমাদের বৃদ্ধি পাবে। এখন আমরা দ্রাবকের প্রকৃতি আমরা বুঝলাম, তাপমাত্রা বিষয় সাপেক্ষ বিষয়টা বুঝলাম। আজকের ক্লাসে এ পর্যন্তই আমরা আলোচনা করব।